হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে গীতা কোর্ট থেকে পরিশিকে নিয়ে বাড়ি যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বন্নি, ঈশা, এলিন, সাত্বিক এরা এসে পড়ে। পরিশিকে যে গীতা বাড়ি নিয়ে এসেছে এটাতে তাদের আপত্তি। বন্নি তখন গীতাকে বলছে যে কি দেশ উদ্ধার হলো? তখন গীতা বলছে যে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বন্নি বলছে কেন, একটু আগেই তো দেখলাম যে প্রেস মিডিয়া একেবারে ছেঁকে ধরেছিল। তো এটা শুনে ঈশা বলছে আর যা বলেছিস এগুলো একেবারে মুখশ্রাব্য নয়। তাও বলছে এখন এই বিষয়ে তোমাদের কি মনে হয় বলো তো, যে মেয়েটাকে কি এখনও এই বাড়িতে রাখা উচিত? তখন বন্নি কিন্তু সোজাসুজি একদম পরিশিকে বলছে যে এই তুমি বুঝতে পারছো না যে তোমার জন্য এই বাড়িতে কতটা অসুবিধে হচ্ছে, কতটা অশান্তি হচ্ছে, আর এই বাড়ির কতটা বদনাম হচ্ছে। আর গীতাকে দেখিয়ে বলছে এই যে এই মেয়েটি যে এই পরিবারের বউ তার কতটা বদনাম হচ্ছে সেটা তুমি দেখছো না? এবার পরিশিকে এরকম বলতে শুনে মেহেক বলছে যে এইভাবে কেন কথা বলছো, এইভাবে বলো না, উনি আমাদের বাড়ির অতিথি আর উনি এখন খুব বিপদের মধ্যেই আছেন। আর গীতা বৌদি শুধুমাত্র ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন মাত্র, এছাড়া আর কিছু নয়। একজন নারী হয়ে একজন নারীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আর তাছাড়া প্রেস মিডিয়া যা বলছে সম্পূর্ণ মিথ্যে বলছে। আর ওদিকে মেহেকের কথা শুনে তখন স্বস্তিক বন্নিদের উদ্দেশ্য করে বলছে যে সেটা তারা বুঝবে না, কারণ তাদের কারোরই মানসিক স্বচ্ছতা নেই। এটা শুনে কিন্তু সাত্বিক রেগে যায় আর তার ভাইকে বলে ভদ্রভাবে কথা বল, তুই তোর লিমিট ক্রস করে যাচ্ছিস। আর স্বচ্ছতা নেই মানে কি, এটা তো ফ্যাক্ট। মেজো কাকি ঈশা যেটা বলছে ভুল বলছে না। একটু আগেই তো দেখলাম টিভিতে যেগুলো দেখাচ্ছে সেগুলো কি ঠিক? সেগুলোর জন্য তো এই পরিবারে বদনাম হচ্ছে, এমনকি মেয়েটার চরিত্র নিয়ে পর্যন্ত কথা উঠছে। গীতা তখন বলছে চরিত্র? তা ছেলেদের ক্ষেত্রে তো কোনো রকম কোনো অসুবিধা হয় না, মেয়েদের চরিত্রের কথা উঠলেই সেটা ঠুনকো হয়ে যায় কেন? আর অভিযোগ উঠলেই বা কী হবে, সেই সব তো মিথ্যে অভিযোগ, সেই সব একদিন প্রমাণিতও হয়ে যাবে। সাত্বিক বলছে হ্যাঁ ঠিকই, কিন্তু যেটা এখন রটছে সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। এবার মেহেক বলছে যে প্লিজ এসব কথা এখন থাক, এসব কথা বন্ধ করো। তখন পরিশি মেহেককে বলছে বলতে দাও, ওদেরকে ওদের মনের কথাগুলো বলতে দাও। সাত্বিক তখন বলছে যে আমি আপনাকে চিনি না, কিন্তু এটা বুঝতে পারছি যে আমার এখানে থাকা নিয়ে আপনার কিন্তু আপত্তি আছে। মানে সাত্বিককে বলছে আর কি পরিশি এটা। সাত্বিক তখন বলছে যে আপনি আপনার শ্বশুরবাড়িতে ফিরে যান, সেখানে গিয়ে বরঞ্চ সংসার করুন। আমি চাই না যে আপনার জন্য এই পরিবারে আর কোনো সমস্যা নেমে আসুক। সাত্বিককে এরকম কথা দেখে কিন্তু এরকম কথা বলতে দেখে এলিন কিন্তু অবাক হচ্ছে। বলছে তুই এরকম কথা বলছিস? গীতারা যেটা করছে ওটা তো ঠিকই করছে, আমরা কি মেহেক, গীতা বৌদি এদের পাশে দাঁড়াবো না? এরপর তো সাত্বিককে তার বোনরা বলছে যে তুই বুঝতে পারছিস তো, তুই ওকে ওর বাড়িতে দিয়ে আসতে বলছিস, তারপরে ওর কি অবস্থাটা হবে তুই কি একবারও বুঝতে পারছিস না সেটা? ওই বাড়িতে অলরেডি একটা খুন হয়ে গেছে, আর এই মেয়েটা হচ্ছে তার আই উইকনেস। সাত্বিক তখন বলছে না না, এটা কি করে হতে পারে, ও কি দেখতে পায় নাকি? এই সমস্ত কথা হতে হতে কিন্তু সেখানে প্রলয় এসে পড়ে আর এসে বলছে ও দেখতে পায় না, এটা জেনেও ওকে বলছিস ওই বাড়িতে পাঠিয়ে দিবি, এই বাড়ি থেকে বের করে দিবি, আর ওই বাড়িতে একটা খুনের মামলা চলছে, এটা জেনেও ওর পাশে কেউ দাঁড়াবি না? তো প্রলয় বলছে যে মেয়েটার এখন কাউকে প্রয়োজন, ও বিপদের মধ্যে আছে, এটা জেনেও আমরা ওর পাশ থেকে সরে যাব? তাহলে মানবিকতা বোধ কি সবার মরে গেছে নাকি? এই কথা শুনে তখন বন্নি বলছে এই প্লিজ তুমি না ভাষণ দিও না। তখন জবাবে প্রলয় বলছে এটা ভাষণ নয়, এটা ফ্যাক্ট। পরিশি এখানেই থাকবে, এটা বরদা আর আমার দুজনেরই সিদ্ধান্ত। পরিশি তখন বলছে যে আমার জন্য আপনারা ঝগড়া করবেন না। এরপরে ছোটকা পরিশিকে জানিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে যে এই পরিবারে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তুমি এখানেই থাকবে। এটা শুনে কিন্তু বন্নি, ঈশা, সাত্বিক এরা একে একে আপত্তি জানাতে থাকে। আর এরপর সাত্বিক ছোটকার বিরোধিতা করাতে ঈশা আর এলিনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর পরিশি কী করে, পরিশির তো এইসব খারাপ লাগছে শুনে তখন হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে প্লিজ ঝগড়া করবেন না। আর মেহেক তখন পরিশিকে বলছে কেউ ঝগড়া করেনি, তুমি চিন্তা করো না, একটু একটু মতবিরোধ চলছে, সব কিছু মিটে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার পরিশি গীতাকে বলছে যে তাকে তার মা বাবার বাড়িতে পাঠিয়ে দিতে। তখন গীতা বলছে সেখানে তো তুমি একা থাকবে, কি করে থাকবে? তোমার নিত্যসঙ্গী যে মিনু সে তো আর নেই, মারা গেছে, তাকে খুন করা হয়েছে। এরপর সাত্বিক বলছে যে বারবার এই খুন শব্দটাকে কেন প্রয়োগ করা হচ্ছে, সেটা তো এখনও কোর্টে প্রমাণিত হয়নি। এরপরে ছোটকা বলছে আর কি যে পরিশি এই বাড়িতেই থাকবে। এটা শুনে তখন বন্নি বলছে আচ্ছা তুমি কেন এই কথা বুঝতে পারছো না যে এর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে? তখন জবাবে প্রলয় বলছে ওর চরিত্র নিয়ে যখন প্রশ্ন উঠছে তাহলে ওর চরিত্র যে ভালো এটা প্রমাণ করার পরে ও এই বাড়ি ছেড়ে যাবে। এরপর ছোটকা মেহেককে বলছে যে পরিশিকে নিয়ে ঘরে যেতে। গীতা এবার ছোটকাকে বলছে যে সকলের যদি আপত্তি থাকে তাহলে আমি এক কাজ করছি, আমি আমার বাড়িতে ওকে নিয়ে চলে যাচ্ছি, সেই বস্তির ঘরে, সেখানে তার কোনো রকম অসুবিধে হবে না।
কারণ এখানে প্রতি মুহূর্তে পড়শির খোঁটা শোনার থেকে ভালো সে ওখানে ভালোই থাকবে। তখন ছোটকা বলছে, না, এরকম কোনো কিছুই আর পড়শির সাথে হবে না। এই বলে মেহেককে বলে যে তার সাথে নিয়ে যেতে পড়শিকে। এরপর দেখা যাচ্ছে যে অধরা গীতাকে ফোন করেছে। ফোন করে বলছে যে পড়শিকে যাতে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর কেসটাকে যাতে এখানে সেটেল করে দেওয়া হয়, আর তার পরিবর্তে পড়শি যাতে আবার কোথাও মুখ না খোলে, এটাও গীতাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে। আর গীতাও যাতে কোর্টে কেসটার ব্যাপারে কোনো রকম মুভ না করে। তখন গীতা বলছে, মাফ করবেন, রং বদলাতে পারি না। গিরগিটি নয় তো? না, ওটা আবার আপনার কাজ। শুনে তখন অধরা গীতার উপর চেঁচিয়ে ওঠে। গীতা এরপরে বলছে যে আপনি আমার আসল রূপটাই দেখেননি, আপনার ভাই দেখেছে, পারলে একবার জিজ্ঞাসা করে নেবেন। যখন 3 জনকে বেধড়ক মার মেরে পড়শিকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলাম। মেয়েদের গায়ে আমি আবার চর থাপ্পড় বা হাত তুলি না, সেজন্য আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমাকে কিন্তু বাধ্য করবেন না। এটা শুনে তো অধরা রেগে যায় আরও, বলছে আপনার এত বড় সাহস? তখন গীতা বলছে, আপনি আর সাহস দেখলেন কোথায়? একটু পাস্ট রিপোর্টটা ঘেটে ঘুটে দেখে নেবেন আমার, তাহলেই খুব ভালো করে বুঝে যাবেন। যত অপরাধী, যত ক্রিমিনাল আমাকে মা বলে ডাকে, ব্যাপারটা মাথায় রাখবেন। আর এই বলে কিন্তু গীতা ফোনটা রেখে দেয়। ওদিকে ফোনটা রেখে দেওয়ার পর অধ্যায় জিজ্ঞাসা করছে তার দিদিকে যে গীতা কি বলল। বলছে যে গীতা কন্টিনিউয়াসলি তাকে নাকি থ্রেট করে যাচ্ছে, আর এটা গীতা একদমই ঠিক করছে না। তাই এবার অ্যাডভোকেট গীতা এলএলবিকে আমাদেরকে সরিয়ে দিতেই হবে, আর কোনো রাস্তা নেই। আর ভাইকে বলছে যে গীতাকে এবার উড়িয়ে দে, টাকা পয়সা যা খরচা লাগে করা যাবে, কিন্তু এই গীতাকে সরিয়ে দিতে হবে। আর পরিসির কেসটা নিয়ে আইনের হাত যাতে তাদের গর্দান পর্যন্ত কোনোভাবেই না পৌঁছতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এদিকে মুখার্জি বাড়িতে পরিসিকে মেহেক যখন ঘরের মধ্যে নিয়ে আসে, তখন পরিসি তাকে বলছে যে বাড়ির লোকের তাকে খোঁটা দেওয়াতে তার খুব খারাপ লাগছে। পরিসি বলছে, আমি কিন্তু গরিব ঘরের মেয়ে নই, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা নিজস্ব উপার্জন সবই আছে, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আমি। এমনকি আমার নিজের নামে একটা ডান্স শো ছিল, যেটা পরিসি নৃত্যানুষ্ঠান নামে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখনও পরিসি সেরকম অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। পরিসির মধ্যে যে এখনও নাচের সেই আগ্রহ আছে দেখে মেহেক তখন বলছে, সে কি এখনও নাচতে পারবে? জিজ্ঞাসা করছে মেহেক। তখন উত্তরে পরিসি বলছে, হ্যাঁ, এখনও কেউ যদি তাকে তৈরি করে স্টেজে দাঁড় করিয়ে দেয় তাহলে সে নিখুঁতভাবে নেচে যাবে। এটা শুনে কিন্তু মেহেক গীতাকে ডেকে সব কিছু জানায়। গীতা তখন বলে যে ঠিক আছে, আমি তাহলে তোমার নাচের সমস্ত ব্যবস্থা করে দেব। আর পরিসিকে বলে যে শুধু মন দিয়ে নাচটা প্র্যাকটিস করে যেতে। পরিসি তখন গীতাকে ধন্যবাদ জানিয়ে বলছে যে কোনোদিনও যদি আমি আপনার জন্য কোনো কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব, যেহেতু গীতা তার জন্য এতটা করছে তাই, এমনকি তার নাচ নিয়েও ভাবছে সেই কারণে। এরপরে গীতা আর স্বস্তিক যখন ঘরে আসে, তখন স্বস্তিককে গীতা বলছে যে পরিসির পাশে গিয়ে বসতে। এটাতে মেহেকও কিন্তু আপত্তি জানাচ্ছে, কারণ এটাতে কি হবে, তার ছোটদাই যে স্বস্তিক এটা পরিসি জেনে ফেলতে পারে। তখন গীতা বলছে যে আমি চাই যে পরিসি এবার এই ব্যাপারটা জানুক। মেহেক বলছে, দেখো এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। গীতা বলছে, কিচ্ছু হবে না, আমিও একটু যাচাই করে দেখতে চাই যে আমার বর শুধু আমাকেই ভালোবাসে নাকি অন্য কেউ আছে। এরপর স্বস্তিক বলছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন গীতা বলছে, কেন? আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, নাকি নিজের প্রতি ভরসা নেই, নাকি আপনার ভালোবাসার প্রতি ভরসা নেই? পাশে থাকুন। এই বলে গীতা মেহেক দুজনেই চলে যায়। এরপর স্বস্তিক আসে পরিসির কাছে। তো পরিসি বুঝতে পারে না, কিন্তু একটা পারফিউমের গন্ধ পায়। বলছে এই পারফিউমটা, গীতাকে বলছে, জানো তো গীতা, মেহেক এই পারফিউমটা না সেও ব্যবহার করতো, তো সেও এই পারফিউমটাই ইউজ করতো, আমি জানি, আমার মনে আছে ভালো করে। তখন স্বস্তিক বলছে যে ওরা নেই কেউ, আমি আছি। বলে, ও আপনি জানেন তো? তখন তাকেও এক কথাই বলছে, সেই পারফিউমের কথা। বলছে, আপনি কখনো পারফিউম চেঞ্জ করেন? বলে, না। বলে, জানেন তো আপনাদের না খুব মিল, সেও কখনো পারফিউম চেঞ্জ করতো না, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তারপরে বলছে, আচ্ছা আপনার নামটা কি? বলছে, আপনারাও মুখার্জি, তারাও মুখার্জি ছিল, তার নাম ছিল স্বস্তিক মুখার্জি। আপনাদের নামটা কি? সেই বাড়িতেও একটা মেহেক থাকতো, আর এই বাড়িতেও মেহেক আছে। এরপর তো স্বস্তিক বিপদে পড়ে যায়, কি বলবে, যে আমার নাম করতে থাকে। তখন সেখানে তার বোন চলে আসে, এসে বলছে, তুই এখানে আছিস, যা তোকে খেতে ডাকছে। তো এই বাহানায় তো স্বস্তিক চলে যায়, আর তারপরে তার বোন এসে নিয়ে যাচ্ছে পরিসিকে আর কি, রেডি করাবে, শাড়ি পরাবে। ওদিকে দেখা যাচ্ছে অধরা তার ভাইয়ের সাথে কথা বলছে, গীতার ব্যাপারে অনেক রিসার্চ করেছে, যে গীতা আর তার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জির নাকি আগে বনিবনা ছিল না, এমনকি তার প্রোফাইল চেক করেও দেখেছে অনেক নাকি ঝড় বয়ে গেছে গঙ্গার উপর দিয়ে। তখন তার ভাই বলছে, তার ভাইকেও এটাই বলছে যে তার শ্বশুরমশাইয়ের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। তো এরপরে সে এবার প্ল্যান বানাচ্ছে কি করে কি করা যায়, কি করে গীতাকে মারা যায়। এরপর তো সবাই মিলে খাওয়ার টেবিলে খেতে বসেছে, পরিসিকেও আনা হয়েছে। যেই পরিসি বসেছে অমনি বন্যি উঠে গেছে, বলছে যে একজন বাইরের লোক এখানে এসে থাকতে পারে না,
একই টেবিলে বসে খেতে পারে না, ও খেলে আমি খাবো না। ও তো গেস্ট, তো চলে যাক না, বাইরে গেস্ট রুম আছে তো সেখানে বসে খাক। তখন প্রলয়ের বউ বলছে যে কেন ও বাইরে গিয়ে খাবে কেন, ও তো এখানেই খাবে। আর কবে থেকে আমাদের বাড়িতে এই নিয়মটা হলো যে গেস্টদেরকে গেস্ট রুমে গিয়ে খাবার দিয়ে আসা হয়? কই, এর আগে তো হয়নি কখনো। তখন বন্নি বলছে ও গেস্ট নয়, ও আশ্রিতা। প্রলয় কিন্তু এবার বন্নিকে বকাবকি করছে, এসব তুমি কি করছো? তখন বলছে বড়দা তুমি কিছু বলবে না? বলছে 1 মিনিট। তখন বন্নিকে বকাবকি করছে এবার অগ্নিজিৎ বাবু, যে তুমি কেন এরকম ব্যবহার করছো ওর সাথে, বলো কেন করছো? এরপর তো পড়শি বলছে না না, আমারই ভুল হয়েছে, আমার এখান থেকে চলে যাওয়া উচিত, আমার একদম ঠিক হয়নি এখানে আসাটা। তারপরে নিজেই কিন্তু উঠে চলে যাচ্ছে, যেতে যেতে পড়ে যায় আর কি, হোঁচট খেয়ে, দেখতে পাই না চোখে, পড়ে যায়। স্বস্তিক যায় দৌড়ে, সবাই তো অবাক হয় কিন্তু স্বস্তিক দৌড়ে যায় পড়শি বলে পড়শিকে ওঠাতে। গীতা কিন্তু স্বস্তিককে লক্ষ্য করছে। এবার স্বস্তিক বলছে আপনি তো দেখতে পান না, আপনাকে উঠতে কে বললো? যখন আপনি এখানে এসেছিলেন তখন দেখতে পেতেন, কিন্তু এখন তো সেটা নয়। ব্যাস, স্বস্তিকের মুখ থেকে এরকম কথা বেরিয়ে যায়, সবাই অবাক হয়ে যায়, স্বস্তিকও অবাক হয়ে যায় যে আমি কি বলে ফেললাম। তখন পড়শি বলছে এখানে এসেছিলাম মানে কবে এসেছিলাম বলুন, দেখতে পেতাম মানে আপনি কি বলতে চাইছেন আমাকে বলুন। পড়শির মনে কিন্তু প্রশ্ন জাগতে শুরু হয়ে যায়। গীতাকে বলছে গীতা উনি এসব কি বলছেন? গীতা বলছে না না, উনি গুলিয়ে ফেলেছেন, আসলে উনি বুঝতে পারেননি, ভুল করে বলে ফেলেছেন, আমি ক্ষমা চাইছি। বলে না না, উনি এক্ষুনি বললেন যে আমি যখন এই ঘর দেখেছি তখন আমার দৃষ্টি ছিল, এই কথার মানে কি? প্রলয় বলছে যে না না, ওসব নিয়ে তুমি ভেবো না, তুমি এসো, খেতে এসো। বন্নি বলছে ও খেলে কিন্তু আমি খাবো না। তখন ঈশা বলছে আমিও খাবো না। এলিন বলছে এসব কি হচ্ছে বলো তো বাড়িতে? বলছে কেন মেয়েটাকে এইভাবে অসম্মান করছো? যতই হোক ও তো বাড়ির গেস্ট। সাত্বিক বলছে আমি কিছু বুঝতে পারছি না, কেন গেস্ট কেন? ও এই পরিবারে গেস্ট কবে থেকে হলো? আমার আপত্তি আছে এই বিষয়টা নিয়ে। বলছে যে আমার আপত্তি আছে। হ্যাঁ, উনি একজন আশ্রিতা, ওনাকে সাহায্য করা হয়েছে, গীতা সাহায্য করেছে, ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কোনো কিছু নয়। এর থেকে বেশি কিন্তু করার প্রয়োজন নেই। ওর একটা বাড়ি আছে, আমি ভালো কথা বলছি, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, ও কিন্তু যথেষ্ট ধনী একজন মেয়ে। এই কথা শুনে কিন্তু সবাই অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।